And so now we're going to have a session which is called Mission to Mars, Want to Go to Red Planet. It's a very interesting one, and it's going to be conducted by Abdullah Hilkafi. So I hope you enjoy it, and now I want to introduce him and welcome him on stage so that he can take it from here and start the session. Please welcome Abdullah Hilkafi. A round of applause for him, please. Thank you very much. So, good afternoon everyone. So, I am Abdullah Hilkafi. I am currently working as a lecturer at BRAC University in the Department of Electrical and Electronics Engineering. So, today's topic is Mission to Mars. It's a little bit difficult for a session, but I tried to make it more interactive. So, I will expect some interaction from the audience. Okay? Okay, let's start. Okay, so how I came here. So, আমার একটু জার্নিটা একটু শেয়ার করি যে কিভাবে আমি স্পেস রিলেটেড অ্যাক্টিভিটিতে ইনভলভ হলাম। So it's back in 2015 when I started to work on a satellite. We call it nano satellite or cube satellite. It's a 10 centimeter cubic satellite. So that's how I started my journey in the space sector. Then in 2017, we actually built, test, launched the satellite in the space, and this is the picture you can see. This is from ISS, that means International Space Station, and this is actually the launch video of our Bracon mission. We call it Bracon mission. The name of that satellite was Bracon mission. And this is the launch video, and this is the actually deployment. So it's a two-stage deployment system. So first, with the rocket, it's sent to the space. Then the astronaut take it in the ISS, and then from the ISS, it deployed in the main orbit, which is 51.6 inclined in 400 kilometer orbit. Okay, space. শুনলেই মনে হয় যে হ্যাঁ, very expensive. So কেন আমাদের স্পেস রিলেটেড রিসার্চ কেন করা দরকার বা স্পেসে কেন যাওয়া দরকার? তার আগে আমি একটু কিছু ইনভেনশন মানে স্পেসে থেকে স্পিন অফ, there is a term স্পিন অফ। আমরা অনেক সময় একটা কাজ করতে গিয়ে নতুন একটা কিছু ইনোভেট করে ফেলি। সো স্পেসে এইরকম কাজ অনেক হয়েছে। সবচেয়ে বেশি আপনাদের হাতে মনে হয় সবার কাছে মোবাইল ফোন আছে, রাইট? সো মোবাইলের যে সিমস ক্যামেরাটা, এখন হয়তো সিমস না আরো অ্যাডভান্স ক্যামেরা ইউজ করা হয়, বাট এই যে ক্যামেরাটা ছোট করার যে টেকনোলজি, এটা ফার্স্ট শুরু হয়েছে জেট প্রপালশন ল্যাবে। সো এটা হচ্ছে 1990 সালে। সো ইউ ক্যান সি হিয়ার 1990 সালে স্পেসে একটা ক্যামেরা পাঠানোর দরকার ছিল। বাট স্পেসে আরেকটা জিনিস আছে, আমার স্পেসে যত ওয়েট হবে বা স্পেস ক্রাফটে যত বেশি ওয়েট হবে, আমার লঞ্চ ক্যাপাসিটি বা লঞ্চ কস্টিংটা তত বেশি বেড়ে যায়। সো আমি যদি একটা সিস্টেম খুব ছোট আকারে স্পেসে পাঠাতে পারি, খুব ইজিলি কম কস্টে কিন্তু আমি পাঠাতে পারবো। ওকে, সো আমাদের হাতে যে ফোন বা যে সব কিছুই এখানে ছোট্ট যে ক্যামেরার সিমস সেন্সরটা, এটার ইনভেনশন বা এটার ওয়ে অফ মিনিয়েচারাইজেশন এটা শুরু হয়েছিল আমাদের স্পেস রিসার্চ থেকে। এরপরে আমরা সব জায়গায় এখন অ্যালুমিনিয়াম ফয়েলে আমরা খাবার র্যাপ করি বা হচ্ছে টেম্পারেচারটাকে ঠিক রাখার জন্য অনেক কিছু করে থাকি। এই জিনিসটাও স্পেসে আমি একটু পরে দেখাবো, হার্শ এনভায়রনমেন্ট, রেডিয়েশন, অনেক কিছুই আছে। সো এখান থেকে মানে সিস্টেমটাকে রক্ষা করার জন্য ওখানেই ফয়েলিং এর যে ইউজটা ওখান থেকেই শুরু হয়েছে। এছাড়াও ওয়াটার পিউরিফিকেশন, তারপরে স্ক্র্যাচ যেটা মানে আমাদের লেন্স ক্যামেরার চশমার যে স্ক্র্যাচলেস জিনিসটা, এটাও একটা সাইড স্পিন অফ, মানে একটা স্পেস রিলেটেড রিসার্চ থেকে এটার সাইড স্পিন অফ হিসেবে আমাদের কাছে এসেছে। সো স্যাটেলাইট আমাদের ডেইলি লাইফে কিভাবে আমরা ইউজ করছি তার জন্য আপনাদের একটা ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। সো আমাদের ডে টু ডে লাইফে আমরা স্যাটেলাইট ইউজ করে থাকি, আমরা অজানা বা অজান্তেই আমরা এই সকলগুলো ইউজ করে থাকছি। আচ্ছা, মিউজিকটা কি
একটা স্যাটেলাইট কনস্টেলেশন। সো এখানে 66টা স্যাটেলাইট একসঙ্গে কাজ করে আমাদের প্রতিনিয়ত সেবা দেওয়ার জন্য। আমরা সবাই হয়তো স্যাটেলাইট ফোন সম্পর্কে জানি। সো স্যাটেলাইট ফোনের যে সবচেয়ে বড় যে মার্কেটটা যারা ওন করছে তারাই হচ্ছে যে ইরিডিয়াম স্যাটেলাইট কনস্টেলেশন। সো ইজিলি আমরা যে কোনো জায়গায়, এখন যদি আমরা সমুদ্রের অনেক জায়গায় শিপ ট্র্যাকিংও করা দরকার হয়, আমরা খুব ইজিলি কিন্তু এই ইরিডিয়াম স্যাটেলাইটের যে সার্ভিস আছে সেই সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নিতে পারি। আচ্ছা, সো এখন আমি একটু টপিকে আসি যে মিশন টু মার্স। সো ওয়াই মার্স? আপনাদের সবার হাতে মোবাইল ফোন আছে, ইন্টারনেট আছে? ইন্টারনেট নাই না? আচ্ছা, যদি ইন্টারনেট কেউ অ্যাক্সেস করতে পারেন, আপনাদের যে অ্যান্সারটা জাস্ট ওয়ান ওয়ার্ডে, এই যে আমি যে লিঙ্কটা দিয়েছি menti.com, menti.com। সো পাসকোড হচ্ছে 28276707। এই কোডে গিয়ে জাস্ট ওয়ান ওয়ার্ডে আপনি যদি একটু আপনার অ্যান্সারগুলো দেন, দেন we will learn about Mars mission and then we will ask again. So just আপনাদের চিন্তার চেঞ্জটা আমি একটু দেখতে চাচ্ছি, that's why. So should I go to the next slide? Yes. Okay. So আমি একটু মার্স সম্পর্কে জানি আগে, যে মার্সে তো যাব। সো মার্সে কি আছে? সো ডায়ামিটার আপনারা যদি দেখেন is 6779, so which is close to radius of Earth, right? So মার্স কিন্তু আমাদের আর্থের প্রায় অর্ধেক সমান। বাট আরেকটা মজার জিনিস, রোটেশন হচ্ছে 24 আওয়ার্স, দ্যাট মিনস ক্লোজ টু আর্থ। মানে আমরা যে দিন রাতের যে তারতম্যটা, ওটা অনেকটাই, মানে একটা দিন হচ্ছে 24 ঘন্টার সমান। সান ডিস্টেন্স একটু বেশি। আচ্ছা, সো কম্পেয়ারলি যদি আর্থ দেখি, ডায়ামিটার হচ্ছে 53% অফ আর্থ আর মাস হচ্ছে 11% অফ আর্থ। আচ্ছা, সো আপনাদের জন্য লাস্ট একটা গেম আছে। সো আপনারা যদি ফলো না করেন, গেমটা হয়তো অত বেশি ইন্টারঅ্যাক্টিভ করতে পারবেন না। সো একটু কাইন্ডলি যদি মানে আমার ফ্লোর সঙ্গে যান, যদি কোথাও কোনো প্রবলেম হয় প্লিজ আস্ক মি, ওকে? সো তাহলে গেমটা খেলতে সবাই মজা পাবে, দ্যাটস ওয়াই। সো মার্সের অনেক কিছু সম্পর্কে জানি, যে হ্যাঁ রিসেন্টলি না, তার আগে কিউরিওসিটি মার্স রোভার মানে খুব পপুলার হয়েছিল, সবাই কিউরিওসিটি মার্স রোভার সম্পর্কে জানি। রিসেন্টলি হচ্ছে পার্সিভারেন্স খুবই পপুলার বা খুব নোন একটা রোভার, যেটা হচ্ছে সবাই জানে। বাট এটা স্টার্ট হয়েছিল কখন? 1965-এ। সো যেটা ছিল ম্যারিনার 4 ফার্স্ট হচ্ছে 21টা ছবি হচ্ছে গ্রাউন্ডে পাঠানো হচ্ছে মার্সে। আচ্ছা, এরপরে সবচেয়ে যেটা মার্স ওডিসি 2001-এ। মার্স ওডিসির স্পেশালিটি কি, এখনো 22 বছর হয়ে গেছে, 22 বছর ধরে এখনো সেই হচ্ছে আমাদেরকে ডেটা পাঠাচ্ছে। সো 22 ইয়ার্সেও মানে সেই সময় যে সিস্টেম ডেভেলপ করা হয়েছে সেটা এখনো অ্যাক্টিভ আছে, ওকে? এরপর হচ্ছে মার্স ইনসাইডার খুব ডিটেইলস আমাদেরকে আমাদের যে মিনারেলস আছে, মিনারেলস সম্পর্কে আমাদের খুব ডিটেইলস ইনফরমেশন পাঠাইছে, which is in 2018 and we all know about the Perseverance rover. So recently হচ্ছে আমরা 3D সেলফিও দেখতে পাচ্ছি, ভার্চুয়াল সেলফিও দেখতে পাচ্ছি। Perseverance rover ফার্স্ট হচ্ছে এই অ্যাসাইনটা টাস্কটা কমপ্লিট করছে, ওকে? সো মার্সে যাওয়া তো যায়, তো কিভাবে যাব? সো আমাদের সবাই হয়তো হালকা পাতলা আইডিয়া আছে অরবিট সম্পর্কে। সো সবাই কি অরবিট সম্পর্কে আইডিয়া আছে? ওকে, তাহলে আমরা যাই। সো মার্সে যাওয়া যাবে। আপনারা সবাই কি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে, যেটা একটা অ্যানিমেশন আছে? সো আমরা যদি দেখি, আর্থ হচ্ছে এই পজিশনে, মার্স এই পজিশনে। সো আমরা তো লাফ দিয়ে যেতেই পারি। সো চ্যালেঞ্জটা কোথায়? কেউ কি বলতে পারবেন চ্যালেঞ্জটা কোথায়? এক অরবিট থেকে আরেক অরবিট হচ্ছে আমরা লাফ দিয়ে চলে যাব। গ্র্যাভিটি, স্পেস ইজ মাইক্রোগ্র্যাভিটি, মানে গ্র্যাভিটি ইফেক্ট কম। হ্যাঁ, ডিস্টেন্স, ইয়েস, ফাইন। আরেকটা প্রবলেম হচ্ছে আর্থ সানের
কে চারিদিকে ঘুরছে, মার্সও ঘুরছে। প্রবলেমটা কি? রিলেটিভ ডিস্টেন্স অ্যান্ড স্পিড। হ্যাঁ, কারণ সান কিন্তু মার্স দেখেন সবার আর্থ এক জায়গায়, মার্স আরেক জায়গায়। এখন আমি এখান থেকে যদি জাম্প দিয়ে মার্সের এটা কিন্তু নিজের অ্যাক্সিস, আবার মার্সে আমি যদি ঢুকতে চাই ওর নিজের মার্সের অ্যারাউন্ডে যে অরবিট আছে সেই অরবিটে আমাকে আগে ঢুকতে হবে। এটা কি আমরা সবাই বুঝতে পারছি? হ্যাঁ, মার্স যেমন হচ্ছে আমাদের অরবিটে কে আছে সবচেয়ে মানে ন্যাচারাল স্যাটেলাইট যেটা মুন, রাইট? সো তারপরে তো আমাদের অনেক স্যাটেলাইট আছে। সো আমাদের এক অরবিটে আগে ওরকে ঢুকতে হবে। আচ্ছা, এই যে আমাদের সবচেয়ে কাছে থাকা অবস্থায় আমাদের ডোরটা ওপেন হয় এভরি 26 মান্থ। তার মানে আপনি যদি একবার মিস করেন আপনার চান্স কি হবে? 2 বছর পর আরেকবার চান্স পাবো। এরকম কোনো ঘটনা শুনেছেন রিসেন্টলি যে ঘটছে? চান্স মিস। মাঙ্গালায়ানের নাম জানেন? সো মাঙ্গালায়ান কি? ইন্ডিয়ার যে মার্স রোভার বা মার্স ল্যান্ডার। আমি ওটাও একটু পরে দেখাচ্ছি যে কয়েকভাবে আমরা হচ্ছে মার্সে যেতে পারি। আচ্ছা, সো এই যে 26 মান্থের গ্যাপ, আচ্ছা এটা আমি বাদ দিলাম, 26 মান্থ না, আমি যদি যে কোনো সময় আমি যদি ওর অরবিটে ঢুকতে চাই আমার প্রবলেমটা কি হবে? এটা কি কেউ আইডিয়া করতে পারছি কি প্রবলেম হতে পারে? না না না, আমি বলছি যে আমার যে কোনো সময় না, আমি এই টাইমলাইনটা ইউজ করব না। 26 এ যখন সবচেয়ে কাছে আসে আর্থ এবং হচ্ছে মার্স যখন সবচেয়ে কাছে আসে ওই টাইম স্লটটা না ইউজ করে আমি রকেট হচ্ছে যে কোনো সময় আমি লঞ্চ করে পাঠাতে চাই, তখন আমাদের প্রবলেমটা কি? ইয়েস, কস্ট অ্যান্ড ফুয়েল। এবং আমাদের আমি যে জিনিসটা দেখাবো মিশন ডিজাইনিং ইঞ্জিনিয়ারিং। সো মিশন ডিজাইনের জন্য আলাদা ইঞ্জিনিয়ার থাকে। সো ওই জিনিসটাই আজকে আমরা সবাই একসঙ্গে ডিজাইন করব। সো তাদের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে কস্ট অ্যান্ড টাইম। আচ্ছা, সো এইটা হচ্ছে আমরা নর্মালি যখন একটা অরবিট দেখি একটা স্যাটেলাইটের অরবিট কিরকম হয়। এখানে দেখেন অরবিট কিন্তু আমরা ফিক্স। আমাদের অনেক সময় মনে হয় যে অরবিট হচ্ছে চেঞ্জ হচ্ছে, বাট হচ্ছে বা আর্থের একটু অন্যরকম কনসেপ্ট থাকে, এটা উল্টাটা। বাট অরবিট কিন্তু আমাদের ফিক্স থাকছে, আর্থ কিন্তু নিজের অ্যাক্সিসে ঘুরছে। সো এই কনসেপ্টটা একটু আপনাদের একটু খেয়াল রাখেন। এটা হচ্ছে আমাদের যে স্যাটেলাইটটা ছিল সেই স্যাটেলাইটের অরবিটটা। এইখানে আরেকটা জিনিস একটু ইকুয়েশন চলে এসছে, ডোন্ট ওয়ারি, খুব ইজি। সো এটা হচ্ছে আমাদের নিজস্ব অরবিট। সাপোজ হচ্ছে এটা হচ্ছে আমাদের আর্থের নিজস্ব অরবিট। আর্থের নিজস্ব অরবিট থেকে আমাকে যদি স্কেপ করতে হয় আমাকে কি করতে হবে? একটা এক্সট্রা ফোর্স দিতে হবে, রাইট? এই ফোর্সটা হচ্ছে আমাদের এখানে কি ভিপি। আচ্ছা, এখন আমি ফোর্স দিয়ে বের হয়ে চলে গেলাম। এখন আমি যখন ফোর্স দিয়ে বের হয়ে যাব একটু জাস্ট ইমাজিন করেন যে আমার যে সার্কুলার অরবিটটা হয়েছে আমি এক্সট্রা ফোর্স যখনই দিচ্ছি এটা এলিপ্টিক্যাল হয়ে যাবে, রাইট? ইয়েস। সো এলিপ্টিক্যাল হয়ে যাওয়ার পর মার্সে আমার ঢুকতে গেলে আবার সার্কুলার অরবিটে ঢুকতে হবে। সো তখন কি আমাকে আবার ফোর্স করে ওই অরবিটে ঢুকতে হবে, রাইট? সো আরেকটা স্পিড লাগবে। সো সেটাই হচ্ছে আমার এইখানে। বাট অরিজিনালি এত ইজিতে আমরা ঢুকতে পারি না। এক অরবিট থেকে বের হলাম আরেক অরবিটে চলে গেলাম, বিকজ ডিস্টেন্সের কারণে। আমার যদি সবচেয়ে কম ফুয়েলে আমরা যেতে চাই তাহলে আমাদেরকে কিভাবে যেতে হবে জানেন? এই সিমুলেশনটা একটু খেয়াল করি। ফার্স্টে আমরা রকেট লঞ্চ করে আমি ট্রান্সফার অরবিটে, এটা আমরা ট্রান্সফার অরবিট বলি, ট্রান্সফার অরবিটে হচ্ছে আমরা পাঠিয়ে দিলাম একটা সার্টেন হাইটে গিয়ে বা অরবিটে গিয়ে ওইখান থেকে আমি একবার পুশ করলাম। পুশ করার কারণে কি হচ্ছে? আমার এই সাইডের যে ডিসটেন্সটা, রেডিয়াসটা, এটা ইনক্রিজ হচ্ছে। সো এই পয়েন্টে এসে যদি আরেকবার আমি থ্রাস্ট দিই কি হবে? আবার হচ্ছে আমার এই সময় কিন্তু আমি থ্রাস্ট দিচ্ছি না, থ্রাস্টটা দিচ্ছি কখন? শুধু এই পয়েন্টটাতে এসে। তার মানে কি আমি ফুয়েল অনেক কম ইউজ করে আমি আমার সার্কুলার অরবিট ইনক্রিজ করতে পারছি না।
সো এইটা করে অ্যাকচুয়ালি আমাদেরকে মানে মার্সে পৌঁছাতে হবে যদি আমি কম ফুয়েল ইউজ করতে চাই। অবশ্যই টাইম বেশি লাগবে, সো 9 মান্থস। 9 মান্থস, বাট আমার কাছে যদি টাকা না থাকে আমি কি করবো? দ্যাটস দ্য মেইন ইস্যু। এখানে হচ্ছে কস্টিং এর মেইন ইস্যু রাদার দেন টাইম। ওকে, অবশ্যই এখানে অনেক টাইম লাগবে, বাট স্টিল নাও এটাই ফলো করা হচ্ছে বিকজ অফ দ্য মানি। ওকে, আমি একটা জিনিস দেখাবো যে মানি কেন ইম্পর্টেন্ট এখানে। ওকে, আচ্ছা, সো এখন হচ্ছে আমরা একটু চ্যালেঞ্জে গুলোতে আসে। গ্র্যাভিটি অবশ্যই ওখানে একটু কম, সো কি আমরা লেস ওয়েট ফিল করবো এখানে গিয়ে, তাই না? ক্লাইমেট কি সূর্য থেকে দূরে, দ্যাটস ওয়াই কোল্ডার হ্যাঁ, কোল্ডার, একটু উইন্ডি হবে। আমি এগুলো একটু দ্রুত যাচ্ছি। মেইন প্রবলেমটা কি? অনেক দূর। সো ফার্স্ট অফ অল কি ফুড সাপ্লাই আমার সব সময় লাগবে, রাইট? হ্যাঁ, তারপর কি পাওয়ার, ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ। এখন ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ এটা কেন বলছি? ফিজিক্যালটা বুঝতে পারছি যে হ্যাঁ, লেস গ্র্যাভিটির কারণে হচ্ছে আমরা ফিল করব, বাট ওয়াই মেন্টাল? ইয়েস, হ্যাঁ, আমাদেরকে আলাদা আলাদা হয়তো বাস করতে হবে, নিজেকে হয়তো ম্যান ভার্সেস ওয়াইল্ডের ওনার নাম ভুলে গেছে, ওনার মতো হয়তো সার্ভাইভ সো ওনার মতো হয়তো সার্ভাইভ করতে হবে। ওকে, সবচেয়ে যে মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেডিয়েশন। আমরা এই পৃথিবীতে কত শান্তিতে থাকি কেউ আইডিয়া করতে পারে? ওজোন স্তর আরেকটা জিনিস। হ্যাঁ, অবশ্যই তো আমাদের সৃষ্টিকর্তা আমাদের আর্টকে এত সুন্দরভাবে বানাইছেন, আমরা হয়তো কখনো হ্যাঁ, কেন ঢুকে না? কেন? হ্যাঁ, আপনার রিজন গুলো বলছেন, বাট কেন ঢুকে না? আরেকটু Yes, great. ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ড আমাদেরকে যে কি পরিমাণে সেভ করছে আপনারা হয়তো একটু আউটার স্পেস নিয়ে পড়লে বুঝতে পারবেন। সোলার ফ্লেয়ার, ইয়েস। সো সূর্যতে কিন্তু 11 বছর পর পর ফিউশন হয়, রাইট? সো এটার কারণে সোলার ফ্লেয়ার গুলো উড়ে উড়ে আসে। আমি একটু খুব নরমাল ভাষায় বললাম। সো এই কারণে ওখানে হাই এনার্জি ইলেকট্রন, মানে হাই এনার্জি পার্টিকেল আমরা যেটাকে বলি, এই হাই এনার্জি পার্টিকেল গুলো মানে ভেসে বেড়ায় উন্মুক্ত অবস্থায়। এটা শুধু মানুষেরও ক্ষতি করে না, ইলেকট্রনিক্সেরও ক্ষতি করে। সো আমরা টেরিস্ট্রিয়ালের জন্য যে আপনি মোবাইল গুলো ইউজ করছেন, স্পেসে নিয়ে গেলে কাজ করবে না। তার কারণ কি? অবশ্যই রেডিয়েশন। সো এখানে হাই এনার্জি পার্টিকেল, এই হাই এনার্জি আমরা আরেকটু টেকনিক্যালে যাই যে ইলেকট্রনিক্সে যখন যাচ্ছি, এই যে সিমস সেন্সর গুলো বলছি, এগুলো কিন্তু হালকা এনার্জি পেলে কি আমাদের বিট চেঞ্জ করে, মানে 0 to 1, 1 to 0। বিট চেঞ্জ মানে কি আমার ইনফরমেশন চেঞ্জ হয়ে যায়। সো এই এনার্জি পার্টিকেল গুলো হচ্ছে এই যদি বিট চেঞ্জ করে দেয়, আমার কি ইনফরমেশন তখন কি চেঞ্জ হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাবে না? সো রেডিয়েশন শুধু মানুষ না, রেডিয়েশন হচ্ছে ইলেকট্রনিক্স এর উপরও ইফেক্ট করে। এই কারণে স্পেস এত এক্সপেন্সিভ। আরো আগাচ্ছি আমি, তখন আরো বলবো। ওকে, সো এটা আরেকটা সার্ভে। সো এখন আমি একটু আপনাদের কাছে জানতে চাই যে এই যে মিশন টু মার্সের চ্যালেঞ্জেস গুলো আমি যা যা দেখালাম, সেইখান থেকে দেখে আপনাদের কি মনে হয় যে হ্যাঁ, আমাদের কি চ্যালেঞ্জ গুলো অ্যাকচুয়ালি ফেস করতে পারে আমরা যখন একটা মার্সের জন্য মিশন ডিজাইন করব? সো এটার জন্য জাস্ট 775 একই ওয়েবসাইট 7753908। সো এখানে গিয়ে আপনার জাস্ট ওয়ান ওয়ার্ডে লিখে দিবেন, দেন পরে হচ্ছে কম্পেয়ার করেন এটার সঙ্গে যে আপনারা কি চিন্তা করছেন এন্ড মানে অ্যাকচুয়ালি কি হয়। So effect from reduced gravity, obviously. So one of the challenges হচ্ছে এইটা। Then কি colder temperature.
হেলথ থ্রেট ফ্রম রেডিয়েশন, যেটা অলরেডি এক্সপ্লেইন করছি। আর কিভাবে রিলায়েবল এনার্জি, যেহেতু সূর্য থেকে একটু দূরে, সো আমার যে সান ইন্টেন্সিটি বা হচ্ছে সোলার ইন্টেন্সিটি এটি কিন্তু পৃথিবীর চেয়ে ওইখানে কম হবে। সো কিভাবে এগুলো আমরা ডিজাইন করব। সো এত প্রবলেম, তারপরেও হচ্ছে মানুষ মিশনে যাচ্ছে, মার্সে যাচ্ছে, বা মার্সে মানুষ পাঠানোর প্ল্যান করছে। স্পেস এক্স এর মিশন হয়তো জানে 2030-তে হচ্ছে তারা ফার্স্ট মার্শিয়ান হয়তো পাঠাবেন। তো যারা স্পেস ইঞ্জিনিয়ার বা স্পেস মিশন ইঞ্জিনিয়ার, তারা কিভাবে এগুলা সলভ করার চেষ্টা করে। সো এইটাই কমপ্লিট করার জন্য যে কনসেপ্টটা সব বড় বড় যারা স্পেস প্লেয়ার আমরা বলি, তারা যে কনসেপ্টটা নিয়ে এসছে সেটা হচ্ছে স্পেস মিশন ইঞ্জিনিয়ারিং। সো ইনাদের কাজ কি, ভেগ একটা কনসেপ্টকে বা অবজেক্টিভকে একবারে পারফেক্ট ইঞ্জিনিয়ারিং রিকোয়ারমেন্টে নিয়ে আসা। আমি কি বোঝাতে পারছি? এখন মার্সে যাওয়ার উদ্দেশ্য, হ্যাঁ মার্সে যাওয়ার উদ্দেশ্য অন্য অনেক কিছুই হতে পারে। একটা হতে পারে কি কলোনাইজেশন, হ্যাঁ এটা তো হচ্ছে আমার মেইন অবজেক্টিভ হলো। এখন এইটার জন্য আমার ইঞ্জিনিয়ারিং রিকোয়ারমেন্ট কি কি, এটাকে ডিফাইন করে, এটাই ডিফাইন করে হচ্ছে স্পেস মিশন ইঞ্জিনিয়ার যারা তারা। সো এই গেমটাই আজকে আমরা খেলবো। সো আপনাদের এবং আমি মিলে একটু মার্সে যাওয়ার চেষ্টা করব। ওকে, তার আগে একটু কয়েকটা জিনিস চিন্তা কিভাবে করে ওনারা তা একটু দেখে নিই। সো ওনারা ফার্স্টে যে তিনটা সবচেয়ে ওনাদেরকে ডিস্টার্ব করে সেটা হচ্ছে কস্ট, রিলায়েবিলিটি, আর একটা কি হচ্ছে স্কেডিউল। সো তিনটার সঙ্গে কানেক্টেড। সো এই জিনিসটা নিয়ে আপনাকে অলওয়েজ একটু ব্রেইনস্টর্মিং করতে হবে। সো ফার্স্ট অফ অল কস্টিংটা কেন স্পেস ইঞ্জিনিয়ারিং এ বা হচ্ছে স্পেস সেক্টরে খুবই বেশি, তার মেইন কারণ হচ্ছে আমাদেরকে কয়েকটা স্টেপে যেতে হয়। ফার্স্ট হচ্ছে মিশন ডিজাইন, দেন হচ্ছে টেস্টিং, তারপরে হচ্ছে আমাদের টেস্টিং এর মাল্টিপল ক্যাটাগরি আছে। সো কিছু কিছু ইমেজ আমি দেখাবো যে আমাদেরকে ভাইব্রেশন টেস্ট করতে হয়, থার্মাল ভ্যাকুয়াম টেস্ট করতে হয়, দেন হচ্ছে আমাদেরকে রেডিয়েশন টেস্ট করতে হয়। এরপরে হচ্ছে আমরা সাকসেসফুলি একটা জিনিসকে পাঠাতে পারি, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইঞ্জিনিয়ারিং লেবার দরকার হয়। তার মানে বুঝতে পারছেন প্রত্যেকটার জন্য আলাদা পার্সন আছে যারা হচ্ছে ওই সেক্টরে বিশেষজ্ঞ। এখন প্রত্যেক জনেরই হচ্ছে কি লেবার কস্ট মাস্ট আছে। এবং আমি যদিও এখানে একটু পুরাতন ডেটা দিয়েছি আপনাদের, সো এটা বই থেকে একটা নেওয়া, যে আপনি যদি 2007 সালের হিসাবটা দেখেন যে পার ইয়ার 250 কে ইউএসডি হচ্ছে পার এক একজন ইঞ্জিনিয়ারের পিছনে কস্টিং। এখন এইখানে আরেকটা সেক্টর হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরই তো অনেকগুলো, রাইট? সো প্রত্যেকটা সেক্টরই হচ্ছে আলাদা আলাদা আমাদের ইনভেস্ট দরকার হয়। এবং এই কস্টিংটা কিন্তু 2000 সাল থেকে মানে 1990 থেকে 2000 এ গিয়ে প্রায় হচ্ছে কি 50 কে ইনক্রিজ করছে, এবং এখন এটা আরো বেশি ইনক্রিজ করছে। সো এই কারণে হচ্ছে যেহেতু এটা হার্ড একটা লেবার দরকার হয়, ইঞ্জিনিয়ারিং লেবার দরকার হয়, সেই কারণেই হচ্ছে এই কস্টিংটা অনেক বেশি বেড়ে যায়, শুধুমাত্র মানে আমাদের যদি মেকিং কস্ট বাদই দেওয়া হয়। সো আমাদেরকে পারফেক্টলি যেটা করতে হবে যে কাস্টমার কি চায়, আমাদেরকে আগে কাস্টমার ডিপেন্ড, মানে আমাদের যে কোনো স্পেস মিশন হয় কাস্টমার ডিপেন্ড। সো আগে আমাদের কাস্টমার কারা তারা ফিক্স করতে হয় এবং তারা কি চায়। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে সাপোজ হচ্ছে একটা কান্ট্রি স্পেস একটা স্যাটেলাইট পাঠাতে চায়, সো এখানে মেইন কাস্টমার কারা, বা আপনারা কিভাবে কাস্টমার আগে খুঁজে বের করবেন? যে কেউ বলতে পারে। সো আমাদেরকে ফার্স্টে কি করতে হবে? অবভিয়াসলি আমাদের দেশে বা যে দেশে হচ্ছে সেই দেশের কি প্রবলেম ফাইন্ড আউট করতে হবে, রাইট? সো স্পেসের ক্ষেত্রে আবার প্রবলেম কি? হ্যাঁ, এটা হতে পারে। বাট মার্সের জন্য মার্সে গিয়ে লাভটা কি আসলে? Research for what? Research is a very vast thing, right? For next civilization. You are
দরকার কি? আমাদের পৃথিবী এত সুন্দর আছে, মার্সে তো আমাদের ম্যাগনেটিক ফিল্ডও নেই, সো রেডিয়েশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। For next generation of civilization, সরি, next generation of civilization, নেক্সট জেনারেশন অফ সিভিলাইজেশন, আমরা কেন আর্থকে, দেখেন আমরা আর্থকে এত খারাপভাবে পলিউটেড করছি, সো এটাকেই ভালো না করে মার্সে যাওয়া দরকার। resources, ওকে, দ্যাট ক্যান বি আ রিজন। ওকে, সো আমরা যদি একটু গ্লোবাল পার্সপেক্টিভ দেখি যে হ্যাঁ কারা কি কারণে কোন এরিয়াগুলোতে এই স্পেস মিশন ইঞ্জিনিয়ারিংরা কাজ করে, সো গ্লোবাল পার্সপেক্টিভে যদি দেখি তাহলে যদি কমিউনিকেশন, ডিরেক্ট ব্রডকাস্ট, নেভিগেশন এগুলা যদি চিন্তা করি তাহলে এগুলা মেইনলি ইউটিলাইজ হচ্ছেন আমরা জেনারেল পিপলরা, রাইট? সো আমাদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট BS-1 যেটা, সেটা মেইনলি হচ্ছে কমিউনিকেশন এবং ব্রডকাস্টিং স্যাটেলাইট। সো আমরা ইউজ করছি, আমাদের টিভি মিডিয়া ইউজ করছি, বা আমাদের যারা হচ্ছে রিমোট এরিয়াতে ইন্টারনেট দরকার হচ্ছে তারা ইউজ করে থাকছি। সো এক্সপ্লোরেশন অফ স্পেস ইটসেলফ, সো আমরা যদি স্পেসকে যদি জানতে চাই, সো সেই ক্ষেত্রে মূলত আমরা মেইনলি হচ্ছে ইন্টারপ্ল্যানেটারি মিশন অথবা মার্স রোভার, বা আরো দূরে ওয়াইজার যেটা করছে যে এট দ্য এজ অফ আওয়ার গ্যালাক্সি যাওয়ার, সোলার সিস্টেমে যাওয়ার চেষ্টা করছে। সো এটা ডিপেন্ড করে, এবং এটা অনেক সময় আমি বলবো আর একটু পরে, কিছু কিছু কান্ট্রির জন্য পলিটিক্যাল ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্য তাদের অবজেক্টিভ থাকে, বা হচ্ছে একটা কান্ট্রি অন্য কান্ট্রি থেকে বেটার এটা দেখানোর জন্য স্পেসে। সো এই জিনিসগুলো আমরা সবাই জানি, বাট এটা স্পেস মিশন ইঞ্জিনিয়ার যারা, তারা এগুলো জিনিস চিন্তা করেও অ্যাকচুয়ালি সাজা ডিজাইন। সো আমরা আপাতত ইন্টারপ্ল্যানেটারি এবং হচ্ছে যে অল্টারনেটিভ স্পেস, যেটা এই দুইটা ক্যাটাগরিতে আজকে আছি, আর বাকিগুলো হচ্ছে বিভিন্ন সেক্টরে যে স্পেস কি কারণে ইউজ করা হয়, এবং দুইটা ক্যাটাগরিতে আপনি যদি প্রাইস রেঞ্জটা দেখেন, সো ফার্স্ট অফ অল যদি ইন্টারপ্ল্যানেটারি যাই, সো নর্মালি যেটা মার্স রোভার এবং হচ্ছে গ্যালিলিও বা যে কনস্টেলেশন গুলো আছে, সেগুলোতে কিন্তু 1 to 5 বিলিয়ন USD মতন খরচ হয়। এবং যে অল্টারনেটিভ স্পেস, যেটা হচ্ছে আমাদের কি অ্যাপোলো মিশন, মার্স, আমরা যে মার্শিয়ান যেটা হচ্ছে স্পেসএক্স ইউজ করছে, এগুলোর বাজেট অ্যারাউন্ড 200 বিলিয়ন। সো এখন হয়তো ইম্পর্টেন্সটা বুঝতে পারছেন যে কেন আমাদের কস্ট মিনিমাইজেশনের দরকার। সো স্পেস মিশন ইঞ্জিনিয়ারের মেইন কাজ হচ্ছে যে মিনিমাম কস্ট এবং রিস্কও খুব বড় ফ্যাক্টর। সো রিস্কটা কমায় এবং হচ্ছে মিনিমাম কস্টের মাধ্যমে কিভাবে আমার মিশন রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করা যায়। সো অবজেক্টিভ গুলো কি কি আমি ফার্স্টেই বললাম যে নন টেকনিক্যাল এবং পলিটিক্যাল এবং সোশ্যাল কিছু অবজেক্টিভও থাকে আমাদের মিশন। সো এখন আমরা স্পুটনিক সম্পর্কে সবাই জানি, রাইট? ফার্স্ট স্যাটেলাইট অফ আওয়ার ওয়ার্ল্ড। সো তখন এটার অবজেক্টিভ কি ছিল? এনিওয়ান? স্পেস রেস, এই ওয়ার্ডটা সবাই শুনছি, রাইট? কে আগে স্পেসে পৌঁছাতে পারে, রাইট? সো তখন কি কোনো অবজেক্টিভ ছিল? অন্য কোনো অবজেক্টিভ ছিল? ইয়েস, যাওয়া যায় কিনা এবং হচ্ছে কে আগে পৌঁছাতে পারে। এরপরে প্রত্যেকটাতেই কে আগে হিউম্যান পাঠাতে পারে, কে আগে মার্সে পৌঁছাতে পারে, কে আগে স্যাটেলাইট পাঠাতে পারে। সো ইটস কাইন্ড অফ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অনেক বেশি থাকে স্পেস, যখন আপনারা স্পেস মিশন ডিজাইন করবেন। ওকে, এবং থার্ড ওয়ার্ল্ড নেশনের জন্য যে হ্যাঁ আমরা যে ডেভেলপ হচ্ছি, এটাও কিন্তু স্পেস মিশন ইঞ্জিনিয়ারের মানে এইটা টার্গেট রেখেও হচ্ছে মিশন ডিজাইন করে, যে আমরা যে ডেভেলপ হচ্ছি এটা অন্য কান্ট্রিকে বোঝানোর জন্য কিন্তু আমরা স্যাটেলাইট লঞ্চ করে থাকি। ইটস কোয়াইট কমন মানে থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড। এরপরে আসুক যে হ্যাঁ আমরা কি কি স্টেপে যাই। যদি একটু বোরিং আছে, বাট একটু আপনারা একটু কনসেন্ট্রেট করেন, কারণ পরে গেম আছে একটা, রিয়েলি আমি বলছি একটা গেম আছে, গেমটার জন্য আমি এই জিনিসগুলো দেখাই। সো ফার্স্টে আমাদের যখন অবজেক্টিভ সেট হয়ে যাবে, অবজেক্টিভটা ভেগ অবজেক্টিভ হতে পারে। আমি যেমন বললাম যে পলিটিক্যাল ইস্যু বা সোসাইটাল চেঞ্জ, যে কোনো জিনিস। এরপরে যে জিনিসটা করতে হয়, রিকোয়ারমেন্টগুলো ফিক্স করা। ওকে, রিকোয়ারমেন্ট উপর বেস করে আমাদের তিনটা জিনিস
যে কোনো স্পেস মিশনে আমাদের তিনটা জিনিসকে নিয়ে কাজ করতে হয়। ফার্স্ট অফ অল কি, লঞ্চ ভেহিকল। যে হ্যাঁ, আমি যে লঞ্চ ভেহিকলটা ইউজ করব সেখানে যদি আমার পেলোড নাই পাঠাতে পারি তাহলে কিভাবে আমি স্পেসে গিয়ে কাজ করব। সো লঞ্চ ভেহিকল স্পেস ক্রাফট আমরা বলছি, যেটা আমার মেইন পেলোড হবে। এটা হতে পারে রোভার, এটা হতে পারে এনি কাইন্ড অফ স্যাটেলাইট, আর এটা অন্য কোনো প্রোবও হতে পারে। আর আরেকটা কি হচ্ছে গ্রাউন্ড সেগমেন্ট, আমি তো পাঠাই দিলাম, এখন গ্রাউন্ডে কিভাবে কমিউনিকেট করবো। সো এই তিনটা জিনিস কিন্তু আমাদেরকে প্যারালালি ডিজাইন করতে হয়। ওকে, এরপরে আসলে বাকি সাবসিস্টেম, প্রত্যেকটারই জন্য হচ্ছে আলাদা আলাদা সাবসিস্টেম থাকে। সো এই সাবসিস্টেম গুলোকে আমরা মাল্টিপল ওয়েতে আগাই। সো সবচেয়ে কমনলি ইউজ এটা নাসা, জাক্সা এবং সবাই যেটা কমনলি ইউজ করে থাকে এই ফরম্যাটটা। সো সংক্ষেপে লেখা আছে এমডিআর, এমডিআর এর পর পিডিআর, সিডিআর, এআইটি। সো এমডিআর হচ্ছে মিশন ডেফিনেশন রিভিউ, ফার্স্টে হচ্ছে মিশনটাকে আমরা ডিফাইন করব। এরপর হচ্ছে পিডিআর, সো প্রিলিমিনারি ডিজাইন রিভিউ। সো আমরা মিশন যখন কমপ্লিট হয়ে যাবে, এই মিশনটাকে কমপ্লিট করার জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং কি কি কমপ্লিট করা লাগবে সেই ডিজাইনটা আমরা এই সেক্টরে করি। এরপরে হচ্ছে ক্রিটিক্যাল ডিজাইন রিভিউ। ক্রিটিক্যাল ডিজাইন রিভিউতে আমরা হচ্ছে ফ্লাইট মডেলে যেটা পাঠাবো সেটার হুবহু আমরা যেটা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি যে পিসিবি ডিজাইন এবং সবগুলো একসঙ্গে ইন্টিগ্রেশন করি, সেটা হচ্ছে এই রিভিউর আন্ডারে করে থাকি। এবং প্রত্যেকটা রিভিউতে কয়েকজন থাকেন। ফার্স্ট অফ হচ্ছে জেনারেল স্টেক হোল্ডার, জেনারেল স্টেক হোল্ডার কে, যে হচ্ছে ইউজ করবে স্যাটেলাইটটা। আরেকটা হচ্ছে যে বায়ার, যে হচ্ছে স্যাটেলাইটটার জন্য ফান্ড করছে। সো জেনারেল স্টেক হোল্ডার, আমরা যদি একটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট বানাই ইজি করার জন্য আমরা বললাম যে নর্মাল ইউজার কি, আমরা সবাই, রাইট? সো যে কেউ একটা কোম্পানি ওনার হতে পারে বাংলাদেশের যে কোনো হাই প্রোফাইল কোম্পানিটা ফান্ড করছে। সো দুই দিক থেকে হচ্ছে স্টেক হোল্ডাররা আসবে এবং ইঞ্জিনিয়াররা থাকবে এবং স্পেসের ক্ষেত্রে স্পেস লয়ার আলাদা থাকে। সো স্পেস লয়ার এবং হচ্ছে আমাদের যা যা মানে এনভায়রনমেন্টের স্পেশালিস্ট সবাই থাকে হচ্ছে এই প্রত্যেকটা রিভিউতে, এবং এইভাবেই কিন্তু আমরা প্রসেসগুলো কন্টিনিউ করি। এরপরে আসলে এআইটি, অ্যাসেম্বল, ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং। এরপরে অ্যাকচুয়ালি লঞ্চ হয়, বাট এতটা ইজি না। লঞ্চের আগে আমাদের আরেকটা, আমাকে যেটা সবচেয়ে বিরক্তি করে মানে পার্সোনাল এক্সপিরিয়েন্সে, সেটা হচ্ছে সেফটি রিভিউ। সেফটি রিভিউ ফাইনালাইজেশন। সো সেফটি রিভিউ কি, এনি আইডিয়া? আমি লঞ্চ করছি, সব করছি, সো সেফটি রিভিউ কি? যদি কোনো কিছু এরর যদি দেখুন সেটা ক্রিয়েট করবে সেফটি রিভিউ। সরি, হচ্ছে লঞ্চের আগে। সো যদি আপনি রকেট তো হচ্ছে আপনি নিজে বানাবেন না, আমাদের যে কোনো নাসায় দেখেন স্পেস এক্স এর রকেট ইউজ করে। সো রকেট লঞ্চাররা ওদের হচ্ছে কিছু প্রোটোকল থাকে যে কিভাবে অ্যাটাচ করতে হবে, জিগ থাকে, আমরা ওটাকে জিগ বলি, মানে স্যাটেলাইট বা হচ্ছে যে কোনো পেলোড কিভাবে অ্যাটাচ হবে আমার রকেটের সাথে। সো এগুলোর জন্য প্রত্যেকটার হচ্ছে সেফটি রিকোয়ারমেন্ট দিতে হয় যে আমার স্যাটেলাইট বা আমার রোভার রকেটের কোনো ক্ষতি করবে নাকি। এবং হিউজ, আমাদের তো দেখলাম যে জাস্ট 10 কিউবিক একটা স্যাটেলাইট, এই 10 কিউবিক স্যাটেলাইটে আমাদের সেফটি রিভিউ পার সাবসিস্টেম, আমি মেইনলি কাজ করছি হচ্ছে স্পেস রেডিয়েশন, তারপর হচ্ছে স্যাটেলাইট ইপিএস যেটা ইলেকট্রনিক পাওয়ার এক একটা ছোট ছোট সাবসিস্টেমের জন্য আমাদেরকে 30টা থেকে 40টা ডকুমেন্ট সাবমিট করতে হয়েছে স্পেস এক্স এর কাছে। সো হাউ ডিফিকাল্ট ইট ইজ এই সেফটি রিভিউ আপনি যতই করেন, সবচেয়ে এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্সে এই জিনিসটা খুব টাফ। এবং এটা হতেও মানে লঞ্চ, আমরা বাইরে থেকে বলছি এই লঞ্চ এত দেরি হচ্ছে কেন, লঞ্চ কেন হচ্ছে না, আমরা BS1 এর সময় এত কথা শুনছি, বাট বিহাইন্ড দ্য সিন অ্যাকচুয়ালি কি চলে, বিহাইন্ড দ্য সিন অনেক কিছু চলে। এই সেফটি রিভিউ আমাদের ওই ছোট্ট একটা 10 কিউবিক স্যাটেলাইটের জন্য আমাদের সেফটি রিভিউ সময় লাগছে 3 মাস। এবং ব্যাক এন্ড ফোর্থ এগুলা মানে আলাপ আলোচনা করে যে হচ্ছে আপনাদের লঞ্চার, আমাদেরটা হচ্ছে ফ্যালকন 9 রকেট থেকে গেছে, সেম রকেট BS1। ওকে, সো অনেক বোরিং চ্যাপ্টার চলে আসছে, আমি একটু ফাস্ট যাচ্ছি এই জায়গাটা। দেই আমরা প্রত্যেকটা জিনিসকে মাল্টিপল স্টেজে ব্রেকডাউন করি, প্রত্যেকটা সেক্টরকে। সো আমাদের যে পেলোড থাকে, রকেট থাকে,
এবং এখানে আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি, হয়তো অনেকের আইডিয়া থাকতে পারে, সিস্টেম ইঞ্জিনিয়ারিং। সো বাইরে আমাদের দেশে এই জিনিসটা অনেক প্রচলিত নাই, বাট হচ্ছে বাইরে এই যে বড় বড় আমাদের দেশে দেখেন পদ্মা সেতু হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, এই যে প্রবলেমগুলো, এত বড় বড় হিউজ প্রজেক্ট, তারপর হচ্ছে আইএসএস, মানব সভ্যতার সবচেয়ে ডিফিকাল্ট যে প্রজেক্ট বলা হয়, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেটার সাইজ হচ্ছে ফুটবল এরিয়ার সমান। এই জিনিসগুলো কিভাবে মানুষ সলভ করছে বা কিভাবে এত জিনিস মেনটেন করছে, ওয়ান অফ দ্য ওয়ে হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ। সো এটা নিয়ে কথা বললে পুরো আরো 2 দিন শেষ হয়ে যাবে, বাট হচ্ছে কি কি থাকে অ্যাকচুয়ালি আমি জাস্ট ইন শর্ট বলে দিচ্ছি যে ফার্স্টে আমাদেরকে কি করতে হয়, রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট, দেন হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট, ইন্টারফেস কিভাবে একটার সঙ্গে আরেকটা কানেক্টেড থাকবে, এগুলো সবই ওয়েল ডকুমেন্টেড থাকতে হয় এবং এগুলোর অনেক ওয়ে আছে। সো ইন শর্ট আমি বলছি ভেরিফিকেশন, কোয়ালিটি ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট, ফল্ট মোড, ইফেক্ট অ্যানালাইসিস অ্যান্ড ফল্ট ট্রি অ্যানালাইসিস। সো কোনো কিছু ফল্ট হলে এটা কিভাবে আমরা এটাকে সলভ করব, এটা আমাদের লঞ্চের আগেই ডিসাইড করতে হয়। ওকে, সো যে ভাইব্রেশন টেস্টের কথা বলছিলাম, সো এটা আমাদের স্যাটেলাইট ছবি না, এটা ফ্রম নাসার একটা ছবি। সো দেখেন আমার যদি মার্স রোভার এত বড় হয়, আমাদের ভাইব্রেশন চেম্বার এখানে হচ্ছে প্রত্যেকটা অ্যাক্সিসে আমরা স্যাটেলাইটকে বাংলা কথায় বলি যে ঝুঁকায় টেস্ট করে দেখি। এখন ওয়াই উই নিড ভাইব্রেশন টেস্ট? যখনই ট্রাস্ট হবে বা ডিফারেন্ট এনভায়রনমেন্টে রিচ করে তখন কোনো ভাইব্রেশন থাকে, সেটার সাথে আমার পেলোডগুলো অ্যাডজাস্ট করে থাকতে পারে। সবাই কি বুঝতে পারছি যে আমাদের রকেটটা যখন লঞ্চ হয়, রকেট লঞ্চ থেকে আমরা কত দূরে থাকি না, একটা শক ওয়েভ আসে, তারপরে ওর নিজেও তো ভাইব্রেট হয়, রাইট? সো ওই শক অ্যাবজর্ব করতে পারবে নাকি আমার সিস্টেম, এটার জন্য আমাকে কিন্তু ভাইব্রেশন টেস্ট কমপ্লিট করতে হয়। এবং লঞ্চারের এটা ওয়ান অফ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট যে আমাদের যে ভাইব্রেশন প্রোফাইল, এই প্রোফাইলের সঙ্গে আপনাদের সিস্টেম স্যাটিসফাইড করে নাকি। ওকে, সো এখানে একটা মজার জিনিস বলি, শেয়ার করি। সো স্পেস এক্সেরটা সবচেয়ে ডিফিকাল্টটা ছিল এবং আমাদের প্রতিবেশী যে আইএসআরও আছে ওনাদের কাছ থেকে লঞ্চ করাটা সবচেয়ে ইজিয়েস্ট। সো আমরা ওই সবগুলো প্রোফাইল আমাদের কাছে আছে, দেখছিলাম, এবং লেস কস্টলি। This is thermal vacuum chamber. So why we need it? সো আমরা এখানে এই যে আমরা মোবাইল ইউজ করছি, আজকে একটু 14 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। সো ইলেকট্রনিক্স এর অবস্থা মনে আরো খারাপ হতে পারে, রাইট? এখন আমি যখন জাস্ট আমাদের খুব কাছের অরবিটেই চিন্তা করি, আইএসএস অরবিট 400 কিলোমিটার দূরে, এখানে হচ্ছে 60 মিনিট সানসাইড, 30 মিনিট এক্লিপস। এখন সানসাইডে যখন যায় তখন টেম্পারেচার কিন্তু প্রায় 70 ডিগ্রিতে চলে যায়। আবার যখন এক্লিপস সাইডে আসে তখন -25 to 30 ডিপেন্ডস অন অরবিট। সো টেম্পারেচার কিন্তু ম্যাসিভ চেঞ্জ হয়। এই যে সাইকেলটা, এই সাইকেল তো আমাদের ইলেকট্রনিক্সকে সহ্য করতে হবে। আমাদের যখন আমরা ঠান্ডা গরমে যাই কি আমাদের কি অনেক সময় দেখি যে একটু সর্দি কাশি বা কফ এগুলো হচ্ছে। সো ইলেকট্রনিক্সের কিন্তু এই প্রবলেমগুলো হয়। সো ওইটা সার্ভাইভ করতে পারবে নাকি সেই জিনিসটাই আমরা এখানে মেইনলি চেক করি। এই চেম্বার কেউ দেখেছি সামনাসামনি বা জানি এই চেম্বারটার নাম কি? অ্যান্টেনা টেস্ট করা হয়, বাট চেম্বারটার নাম কি? সাউন্ড অ্যাবজর্বার, ইয়েস, রিলেটেড টু দ্যাট। হ্যাঁ, সো ইটস অ্যানিকোয়েক চেম্বার। সো এখানে কি করা হয়, এখানে যে আমরা এখান থেকে মার্সে কমিউনিকেট করতে চাচ্ছি, রাইট? কিভাবে সম্ভব? মোবাইল থেকে আমরা মোবাইলে যখন ট্রেনে মুভ করি তখনই আমরা হচ্ছে কথা শুনতে পাই না। মার্স, ওইখানে মুন, এখানে কমিউনিকেট করছে কিভাবে? সো অ্যানিকোয়েক চেম্বারে মেইনলি হচ্ছে আমাদের কমিউনিকেশন টেস্টগুলো করা হয় থাকে। এখানে ছোট জায়গায় হচ্ছে বড় জায়গার হচ্ছে সিমুলেশন করা সম্ভব। ওকে, এবার হচ্ছে মার্সে যাওয়ার কয়েকটা উপায়। সো প্রথম দিকে যেটা শুরু হয়েছিল এটা হচ্ছে কি ফ্লাই বাই, তার মানে মার্সের পাশ দিয়ে অরবিটারে ঢুকবো না, কারণ আমার রিয়েল থ্রাস্টার নাই। অরবিটারে না ঢুকে আমি পাশ দিয়ে চলে যাব, কয়েকটা ছবি টবি তুলে চলে আসবো।
সো এটাই করছিল মেরিনার 3 and 4 3 সাকসেসফুলি হয়নি 4 হচ্ছে ফার্স্ট ইমেজগুলো পাঠায় সো প্রথমেই এটাই ফ্লাইবাইটা শুরু হয়েছিল নেক্সট যেটা শুরু হয় যে অরবিটার যে আমাদের যেমন মুন বা অন্যান্য স্যাটেলাইট যেভাবে আমাদেরকে অরবিট করছে সো আমাদের কাজ হচ্ছে এখান থেকে মার্সে পাঠানো মার্সের অরবিটে করে মার্সের অরবিট করবে সো যেন হচ্ছে অ্যাটমসফিয়ার বা আদার্স অন্য কিছুগুলো আমরা বুঝতে পারি সো মার্স ওডিসি যেটা আগেও আমি কথা বললাম যেটা এখনো সিগন্যাল পাঠাচ্ছে সো মার্স ওডিসি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট যে মানে অরবিটার যেটা হচ্ছে প্রচুর সিগন্যাল পাঠাইছে আর ম্যাভেন হচ্ছে খুবই রিসেন্টলি আর সবাই যেটা চিনি আমরা কিউরিওসিটি ইনসাইট আর হচ্ছে মার্স পারসিভারেন্স সো এই তিনটা ওয়েতে আমরা মার্সে মানুষ পাঠানোর আগে তো আমাকে সায়েন্স কালেক্ট করতে হবে এই তিনটা ওয়েতে আমরা করতে পারি সো এখন হচ্ছে আপনাদের টাস্ক আমি অনেক বক করছি সো আমাদের কাজ হচ্ছে এই কয়েকটা যে ডিটারমাইন ইফ লাইফ এভার অ্যারোস অন মার্স যে মার্সে লাইফ ছিল নাকি বা জীবন্ত কোনো কিছু ছিল নাকি এই জিনিসগুলো আমাদেরকে টেস্ট করতে হবে ওকে জিওলজি অফ মার্স যে ভূমির কি কি চেঞ্জ হচ্ছে দেখবেন অনেক ভলকানো ক্র্যাটার্স আছে এখানে সো ওগুলা কিভাবে আছে এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে এবং পাস্ট এন্ড প্রেজেন্টে ক্লাইমেট চেঞ্জ কি হচ্ছে এই জিনিসটা বুঝতে হবে এন্ড দেন হচ্ছে ফিউচার কি আমরা হিউম্যান এক্সপ্লোরেশন করতে পারবো নাকি সো আপনাদের টাস্ক হচ্ছে এই কয়েকটা বিষয় নিয়ে একটু ব্রেইনস্টর্মিং করা ওকে সো আমি হেল্প করব সবাই কি রেডি না সবাই একটু বোরিং ফিল করছে না ভয় যে এই সেশনে এসে ভয় মানে মুশকিলে পড়ে গেলাম রাইট ওকে অসুবিধা নেই আজকে না পারলে বাসায় করবেন না আমাকে পাঠিয়ে দিবেন ইমেল করে ওকে সো আমি একটু গেমসের রুলস গুলো বলে দিই সো ফার্স্টে কি আপনি যেখানে এই সাইন গুলো দেখবেন দ্যাট মিন্স হচ্ছে কস্টিংটা যে ওই সিস্টেমটা নিতে আপনার কি কস্ট কতটুকু কস্ট প্রয়োজন হবে বা কতটুকু কস্ট দিতে হবে এভরিথিং ইজ মিলিয়নস ম্যাস মানে আমি কি বললাম প্রথম দিকে বলেছিলাম আমরা যখন স্যাটেলাইটে বা হচ্ছে রকেটে কোনো কিছু উঠাতে যাব যত কম ম্যাসের হবে আমি তত কম খরচে উঠাতে পারবো রাইট সো এই জিনিসটা আপনাদেরকে চিন্তা করতে হবে পাওয়ার ইস্যু খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমার পাওয়ার যদি শেষ হয়ে যায় ওখানে গিয়ে আমরা কমিউনিকেটও করতে পারবো না রাইট এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসটা আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে সায়েন্স রিটার্ন সায়েন্স কি আউটপুট আপনারা দিতে পারেন সো এই সাইনটা যেখানে দেখবেন দ্যাট মিন্স সেই কম্পোনেন্ট গুলো আপনাকে সায়েন্স রিটার্ন ব্যাক করে তার মানে সায়েন্টিফিক কিছু জিনিস আপনাকে ব্যাক করবে ওকে সো ফার্স্টে এই এক্সাম্পলটা একটু দেখি যে আপনার কি রকম রকেট লাগবে এখান থেকে হয়তো লেখাগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আচ্ছা এখানে আমি যেটা বলি যে এখানে ওয়ান কাইন্ড অফ রকেট আছে ওয়ান কাইন্ড অফ রকেট আছে সেই রকেট হচ্ছে $50 মতন খরচ হবে এখানে হচ্ছে হাই পাওয়ার সোলার সেল এখানে হচ্ছে অনবোর্ড ব্যাটারি এখানে হচ্ছে আমাদের ক্যামেরা থেকে আমরা কিন্তু সায়েন্স ডেটা নিতে পারি এখানে দেখেন স্টার আছে আর এই যে মার্সগুলো হচ্ছে পাওয়ারে আর এই যে এখানে হচ্ছে যে ম্যাস এটা হচ্ছে ম্যাসে সো আমাদের একটু টাইম শর্ট হচ্ছে সো আমি একটু ফাস্টে সো একটু ফাস্ট আপনারা একটু নিজে নোট করে রাখতে পারেন নিজের ইচ্ছে বা ছবি তুলে নিতে পারেন ছবি তুলে আমাকে পরেও সেন্ড করতে পারেন সো আপনারা মিশনটা ডিজাইন করে আমাকে পাঠাবেন ওকে নেক্সট ওয়ান এখানে ফার্স্টে হচ্ছে আমাদের রকেট দেন হচ্ছে আমাদের সোলার সেল অবশ্যই আমরা কিন্তু সান থেকে এনার্জি নিয়ে আমরা স্টোর করব এবং সোলার সেল ইউজ করলে আপনাকে অবশ্যই কিন্তু ব্যাটারি ইউজ করতে হবে অবশ্যই মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর লাগবে সো মাইক্রো প্রসেসর এবং হচ্ছে বাস সিস্টেম অ্যান্টেনা ছাড়া কোনো কমিউনিকেট করতে পারবো না নেক্সট হচ্ছে এটা হচ্ছে মানে রোবোটিক্স আর্ম যদি রোবোটিক্স আর্ম ইউজ করতে পারেন চান ট্র্যাকস অথবা হুইলস যেটা হচ্ছে ইউজ করতে পারেন নেক্সট হচ্ছে যদি ল্যান্ডার ইউজ করতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলো লাগবে নেক্সট হচ্ছে এটা হচ্ছে সায়েন্স মিশন এখান থেকে মেইনলি হচ্ছে কি কি সায়েন্স আউটপুট আপনারা নিতে পারেন ওকে ডান ওকে এটা হচ্ছে আরেকটা মানে আরো ইন ডিটেইলস যদি সায়েন্স আপনারা করতে চান এটা করার পর আপনারা এই জিনিসটা কমপ্লিট করে প্লিজ আমাকে একটু সেন্ড করুন
ওকে সো হ্যাঁ অনেকের আমার কাছে বিভিন্ন সেমিনারে যে কোয়েশ্চেনটা হয় যে আমরা কিভাবে শুরু করব যারা স্টুডেন্ট আছে বা নতুন আছে সো উই হ্যাভ আ স্যাটেলাইট ট্রেনিং কিট সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট স্যাটেলাইট ট্রেনিং কিট সো উই অলওয়েজ প্রেফার টু স্টার্ট ইউর ওয়ার্ক উইথ দ্য স্যাটেলাইট ট্রেনিং কিট এটা ইন্টারন্যাশনালি অনেক জায়গায় আছে বাট দিস ইজ স্পেশালি মেড ফর বাংলাদেশি এনভায়রনমেন্ট বিকজ বাংলাদেশে যে ইকুইপমেন্টগুলো পাওয়া যায় এবং যেটা অ্যাটলিস্ট স্যাটেলাইটে দিতে পারবো সেই জিনিসগুলো দিয়ে বানানো আছে এছাড়াও আমাদের মানে আমরা কিছু গেম ডিজাইন করি সো ডিউ টু ল্যাক অফ টাইম মানে ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য ডেমো অফ দ্য গেম ইউ ক্যান অলওয়েজ ইমেল মি সো লাস্ট একটা জিনিস আপনারা যদি আপনাদের কোনো মিশন থাকে যেটা ফ্লাই করতে চান স্পেসে নট ইন দ্য মার্স ইফ ইউ ওয়ান্ট টু ফ্লাই ইউর মিশন টু দ্য স্পেস ইউ ক্যান অলওয়েজ কন্ট্যাক্ট মি বিকজ উই আর রিসেন্টলি আমরা হচ্ছে একটা স্যাটেলাইট লঞ্চ করব যেখানে হয়তো মিশন আপনাদের থাকবে টেকনিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচার সেটা আমরা বিল্ড করে পাঠিয়ে দেব সো দিস ইজ দ্য information so you can grab it. And if you have any question, please feel free to do that. Thank you very much. Excuse me. Last slide take to. So it's abdulla.kafi@braccu.ac.bg. আমার ওয়েবসাইটে গেলেও হয়তো আপনারা পাবেন। This Abdullah